আমার দুষ্টু মিষ্টি গল্প প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের মনকে আরও বেশি ভালো করার জন্য আমি সুমি দিদি চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো জল বের হতে থাকবে। তাই দেরি না করে কানে হেডফোন পরে বসে পড়ো আজকের গল্পটি শোনার জন্য। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। গ্রামের সমস্ত মহিলারা খুবই অসহায় হয়ে সেই ঘরে যেতে বাধ্য হয়েছিল। আর তাদের মতো আমি অসহায় ছিলাম। তাই আমাকেও সেই ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো। যদিও আমি জানতাম এই ঘরে যে মহিলা যায়, ফিরে আসার সময় তার অবস্থা আগের মতো থাকে না। তাদের সাথে এমন কিছু হয় যার কারণে তারা চিৎকার করতে থাকে। তারপরে তাদের অবস্থা এমন হয় যে তারা হাঁটাচলা করতে পারে না। তাদেরকে ধরে বাড়ি অবধি পৌঁছে দিতে হয়। এরকম জায়গায় কেউ যেতে চাইবে না, এটা তো নিশ্চিত। তাই তারাই যায় যারা খুব বেশি অসহায় হয়। আমিও খুব অসহায় ছিলাম। তারপরেও আমার খুব বেশি ভয় করছিল। তার উপরে আমার স্বামী জানত না যে আমি এখানে যাচ্ছি। যদি কোনো মহিলা এই ঘরে যেত আর তার স্বামী এ কথা জানতে পারত, তাহলে সে তাকে ছেড়ে দিত। আমার স্বামী তো এমনিতেই খুব রাগী ছিল। তাই সে যদি এই কথা জানতে পারত তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিত। কত যে কোনো কথাতে এমনিতেই রেগে যেত। তাই আমি ওর সাথে কোনো কথা বলার আগে 10 বার ভাবতাম। এখন হয়তো আপনারা বুঝেছেন যে আমাদের সম্পর্ক কতটা অদ্ভুত ছিল। কিন্তু এই দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক অদ্ভুত অদ্ভুত রকমের হয়। যেমন প্রথমেই বলেছি যে যদি কেউ খুব অসহায় হয় তাহলে সে এই ঘরে যেতে হয়। কিন্তু আমি কেন অসহায় ছিলাম আর কিভাবে এই অবস্থায় পৌঁছে গেছিলাম? আমি সেই ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, তখন সামনের দৃশ্য দেখে আমার কলিজাটা কেঁপে উঠত। কেননা এই ঘরে তো আমার স্বামী সমস্ত মহিলার সাথে যা করেছিল তা জানলে তোমাদের মাথা ঠিক থাকবে না। বন্ধুরা, তোমাদের জন্য খুব কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। তাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম ফরিদা। আমরা যে গ্রামে থাকতাম সেই গ্রামে খুবই কম লোক থাকত। এখানে খুব বেশি মানুষ থাকত না। কিন্তু যতগুলো ফ্যামিলি ছিল তাদের বাড়িতে কোনো না কোনো সমস্যা লেগেই থাকত। সবাই বলতো যে এই গ্রামে কারো অভিশাপ আছে। সেই কারণেই লোকজন এখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু আমরা গরিব ছিলাম, সেই কারণে কোথাও যেতেও পারতাম না। আমি খুবই সুন্দরী ছিলাম। তাই বাবা বলতো যে আমি নিজের মেয়ের বিয়ে এমন বাড়িতে দেব যাদের অবস্থা আমাদের থেকে ভালো হবে, যাতে তুমি অন্তত ভালোভাবে থাকতে পারিস। কিন্তু যে লোকটা আমার জন্য সম্বন্ধ নিয়ে এলো সে আমাদের থেকেও বেশি গরিব ছিল। আমার বাবা তবুও তো আমাদের গ্রামের পোস্ট অফিসে চাকরি করত। কিন্তু এই ছেলে তো লোকের দিনমজুর ছিল। ছেলেটি আমার বাবাকে বলল যে আমি সৎ মানুষ এবং আপনার মেয়েকে ভালোবাসি, এ খুব খেয়াল রাখ। আমার বাবা আমার কাছে এই ছেলেকে ভালোবাসে কিনা জিজ্ঞেস করলে আমি বললাম এরকম কোনো ব্যাপার নেই। তখন বাবা বলল, তাহলে এই ছেলেটা তোর জন্য পাগল হয়ে গেল কিভাবে? তুই নিশ্চয়ই এর সাথে কোনো কথা বলছিস, আরও কোনো ইঙ্গিত দিয়েছিস। আমি বললাম, তুমি আমার কথা বিশ্বাস করো, এরকম কিছুই না। কিন্তু সেই ছেলেটা খুব চালাক ছিল। সে আমাকে বাবার চোখে ছোট করে দিল। যদি কেউ কোনো মেয়ের পেছনে ওর বাড়িতে এসে বলে যে আমি আমার মেয়েকে ভালোবাসি, তাহলে মেয়ের উপরে আঙুল ওঠে যে তোর পিছনে একটা ছেলে পাগল হয়ে গেছে। তাহলে কি সে হাতেই পাগল হয়ে গেছে? তার মানে তুই নিশ্চয়ই কিছু বলছিস। এখন আমি যাই বলতাম না কেন, তারা এটাও বলতো যে আমি মিথ্যা বলছি। এই কারণে আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি। সেই ছেলেটি আমার বাবাকে আরও বলল যে আপনার মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু ভয়ের কারণে আপনার সামনে বলতে পারছে না। আমার উপরে আমার বাবার অনেক আশা ছিল। আমাকে নিয়ে তাদের খুব অহংকার ছিল। কিন্তু আজকে এসব শুনে সে বলল, তুই যেসব করেছিস তাতে আজকে থেকে তুই আমার জন্য মরে গেছিস। এখন তোর বিয়ে যেখানেই হোক আমার কোনো পার্থক্য পড়বে না। তার পরের দিন আমার সম্বন্ধেও সেই ছেলেটির সাথে করে দেওয়া হলো। বিয়ের পরের বাসর রাতে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও এসব কেন করছে, কেন আমার বাবার চোখে আমাকে ছোট করে দিয়েছে।
তখন সে বলল, যদি আমি এসব কিছু না করতাম তাহলে তুমি কখনোই আমার বড় হতে না। আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তোমাকে পাওয়ার যে উপায় আমার মাথায় আসে আমি তাই করি। আমি বললাম, তোমার এই পদ্ধতি জঘন্য ছিল, আর আমি কখনোই তোমাকে ভালোবাসব না, কখনোই তোমাকে আমার কাছে আসতে দেব না, তোমাকে নিজের স্বামী রূপে স্বীকার করব না। যদি তুমি আমাকে ছাড়তে চাও তাহলে ছেড়ে দাও। তুমি আমার সমস্ত মান সম্মান নষ্ট করে দিয়েছ। আমি তো মনে মনে পাকা সিদ্ধান্ত করে নিলাম, কিন্তু পরের দিন সে নিজের ক্ষতি করার চেষ্টা করল। তখন ওর মা বলল যে, আমার ছেলে তোমার জন্য মরতে যাচ্ছে, তুমি ওর সাথে কেন এরকম করছো? এই মেয়ে এত অহংকার করো না। সেই মেয়ে খুবই ভাগ্যবতী হয় যার স্বামী তাকে এরকম ভালোবাসে। আমিও চাইতাম না যে ও নিজের জীবন নিয়ে নিক, তাই আমি গিয়ে ওকে থামালাম। দিন এভাবেই কাটতে লাগল, আর তারপরে আমরা দুজন একে অপরকে স্বীকার করে নিলাম। ও বলল, তোমার বাবার ও তোমার উপর ভরসা করা উচিত ছিল। আমি যদি তোমাকে পাওয়ার জন্য কিছু করেছিলাম, কিন্তু তোমার বাবার এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেওয়া ঠিক হয়নি। তার তো তোমার উপর কোনো ভরসাই ছিল না। ওইসব কথা বলে আমার হৃদয় বাবার জন্য বিষ ভরে দিয়েছিল। তার উপরে আমার বাবা আমার সঙ্গে কথা বলতো না। দিন এভাবেই কাটছিল। আমার স্বামী আমার উপর অনেক বিধিনিষেধ লাগিয়ে রেখেছিল, কিন্তু ও এই সমস্ত বিধিনিষেধকে বলতো যে, এইসব ভালোবাসার জন্য ও বলতো যে, একলা বাইরে যাবে না, আমি চাই না যে আমি ছাড়া অন্য কেউ তোমাকে দেখুক, কারো সঙ্গে কথা বলবে না, নিজের শাকিল কথা শুধু আমার সঙ্গেই বলবে। আর আমি যখন বাড়িতে আসব তখন সমস্ত কাজকর্ম ছেড়ে আমার কাছে এসে বসবে। এই সমস্ত জিনিস দেখে আমার শাশুড়ি খুব রাগ করত, কিন্তু তারা একটা কথা শুনত না। তারপর একদিন আমি ভাবলাম, কিভাবে কেউ হঠাৎ করে এসে আমাকে পাগলের মতো ভালোবাসতে পারে। আমার স্বামী বলতো, কোনো মহিলার কাছে স্বামীর এরকম ভালোবাসা একটা স্বপ্নের মতো, কিন্তু আমার কাছে এটা ডাক্তারের দেওয়া ওষুধ এর মতো করা ছিল। ও শাকিল সত্যিই আমার জন্য এরকম ভালোবাসা ছিল না, নাকি এই সমস্ত কিছু নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য দেখাত? এটা নিয়ে আমার মনে সন্দেহ ছিল। তাই সত্যিটা জানার জন্য আমি একদিন রান্না করতে পারব না বলে দিলাম স্বামীকে, আজকেই তোর ক্লাস নেব। আমিও সেটাই দেখতে চাইতাম। যে সকালে আমি তাকে বলেছিলাম যে আমার শরীর খারাপ, তখন ও বলেছিল, যদি কাজ করতে পারো তাহলে করে নিও, না হলে আরাম করো। যখন সকালে উঠেছিল তখন ব্যবহার আমাদের দুজনের প্রতি একই রকম ছিল। এই কারণেই আমি দেখতে চাইতাম যে ও কি করে। ও যখন বাড়ি ফিরে এলো তখন আমার শাশুড়ি আমার বিরুদ্ধে ওকে বলতে শুরু করে দিল। শাশুড়ি বলছিল, মহারানী তো বিছানায় শুয়ে আছেন, আর বলছেন তার শরীর ভালো নেই, সে কোনো কাজই করেনি, আমাকে সমস্ত কাজ করতে হয়েছে। তুই কি ধরনের মেয়ে নিয়ে এসেছিস? যখন তখন বাহানা করবে, যখন ওর মন চায় তখনই কাজ করবে, যখন মন চাইবে না তখন করবে না। এসব কথা আমার স্বামী নিজের মায়ের মুখে শুনে তারপরে বলল, ওর শরীর সকালবেলা থেকেই খারাপ, আর সেটা আমাকে বলেছিল। এখন যদি একটি লোকের শরীর খারাপ থাকে তাহলে সে কাজ করবে কিভাবে? আর তুমি এই ধরনের কথা বলছো কেন? তাহলে কি তোমার হৃদয়ে আমার বোনের জন্য একটু দয়া মায়া নেই? তুমি কি তাকে ঘৃণা করো যাকে আমি ভালোবাসি? যখন এই কথা বলল তখন আমি খুব খুশি হয়ে গেলাম। এরপরে আমার শাশুড়ি বলল, না বাবা, আমি তো বলেছিলাম যে ওই বাড়ির বউ। তখনই আমার স্বামী এমন একটা কথা বলল যে আমি হতভম্ব হয়ে গেলাম। সে বলল, ওই বাড়ির বউ নয়, এই বাড়ির মেয়ে। যদি তোমার মেয়ে এরকম করত তাহলে কি তুমি তার বিরুদ্ধে এরকম ভাবে অভিযোগ করতে পারতে? আমার শাশুড়ি এমন ভাবে হতভম্ব হলো যেন তার সমস্ত আশা ভরসা ভেঙে গেছে। এরপরে তিনি তাড়াতাড়ি করে বললেন, ঠিক আছে, তাহলে একে ডাক্তারের কাছে নিয়ে যাও যাতে তাড়াতাড়ি করা ঠিক হয়ে যায়। এসব কথা শুনে আমার চোখে আনন্দের জল চলে এল, কেননা এই লোকটা আমায় সত্যি ভালোবাসে। ভালোবাসা তো পেয়ে গেছি, কিন্তু এই বাড়িতে খুবই অভাব অনটন ছিল। সেখানে খাওয়া দাওয়ার অভাব লেগেই থাকত, কেননা আমার বর একাই ইনকাম করত। কিন্তু এই বাড়িতে আমার শাশুড়ি আর আমার স্বামীর দুই বোন ছিল, যাদের একজনের বিয়ে হয়নি, কিন্তু আরেকজনের বিয়ে হয়ে গেছে। যার বিয়ে হয়েছে সে প্রায় দিনই নিজের বাচ্চাদের নিয়ে চলে আসত। আমার সন্তান হচ্ছিল না বলে
আমার শাশুড়ি আমাকে একবার কথা শুনিয়ে দিল। তারপর আমার স্বামী তাকে এমন কথা শোনাল যে সে দ্বিতীয়বার আমাকে আর কখনো কথা শোনায়নি। আমার স্বামী এসব শুনে চুপ হয়ে থাকত। কিন্তু যদি শাশুড়ি বেশি কিছু বলত, তাহলে তার উত্তরে আমার স্বামী বলত যে ভালোবাসি আমি তাকে। এখানে থাকতে থাকতে একজনের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। সে আমাকে বলেছিল যে আজকাল গ্রামে একজন সাপুড়ে এসেছে, যে আগে গ্রামে গ্রামে খেলা দেখিয়ে বেড়াত। তারপরে সে এমন একটা সাপ পেয়েছে যেটা খুব অদ্ভুত। সেই সাপটা পেয়ে তার দিন বদলে যায়। সেই প্রাণী সাপের কাছে গেলে স্বপ্ন পূরণ হয়, কিন্তু একটা প্রাণী সাপ তার কাছে গেলে যে কোনো উদ্দেশ্য সফল হয়ে যায়। এই কথাটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। যদিও আমি গ্রামে বড় হয়েছি, তাই আমার মধ্যেও এইসব অন্ধবিশ্বাস ছিল। কিন্তু এখন যখন আপনাদের এই গল্প শোনাচ্ছি, তখন বুঝতে পারি যে এরকম কখনোই হয় না। কিন্তু সেই সময় আমিও এই জিনিস বিশ্বাস করতাম। আমি আমার বান্ধবীকে বললাম যে হ্যাঁ, এই সাপুড়েরা অনেক কিছু জানে হয়তো। এই জন্যই মানুষ সাপকে পুজো করে। কেননা কোথাও না কোথাও থেকে তো সাপকে পুজো করার ব্যাপারটা শুরু হয়েছে আমার। বান্ধবী বলল, হ্যাঁ, কিন্তু কাজটা খুবই অদ্ভুত। লোকে বলে এই সব কিছু ঠিক না। এই জন্যই তো সাপুড়ের মাঝে মাঝে আসে। আর সে তার থাকার ঘর বানিয়ে রেখেছে, যেখানে সে মহিলারা স্বপ্ন পূরণে মুখ লুকিয়ে সেখানে যায়। আমি বললাম, এতে কষ্ট হয় না? তখন ও বলল, কষ্ট তো হয়, কিন্তু কিছু পাওয়ার জন্য কিছু সহ্য করতে হয়। এমনিতেও যখন কারো মা হতে হয়, তখন তাদেরও কষ্ট সহ্য করতে হয়। কিন্তু যখন মা হয়ে যায়, তখন তার জীবন খুশিতে ভরে ওঠে। আমি বললাম, হ্যাঁ, যখন তোমাকে বন্ধ্যা হওয়ার কথা শোনানো হয়, তখন তুমি চুপচাপ এটাই ভাবতে থাকো যে তোমার স্বামী তোমাকে ছেড়ে দেবে না। তো ও বলল, হ্যাঁ, এরকমই হয়। এরপরেও আরো বল, আমার দিদি মা হতে পারছে না, তাই দিদি সেখানে যেতে চাইছে। কিন্তু এই সাপুড়েকে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে আসে, হঠাৎ করেই চলে যায়। এই সমস্ত গল্প আমি বিশ্বাস করে নিলাম। এরপরে যখন বাড়িতে এলাম, তখন সামনের দৃশ্য দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখলাম যে আমার স্বামী আলমারি পিছনে কিছু লোকও ছিল। সেই সময় হঠাৎ আমাকে দেখে কিছুটা ঘাবড়ে গেল, আর তাড়াতাড়ি করে সেখান থেকে পেছনে সরে গেল। আমি তাকে বললাম, কি হয়েছে? তখন সে বলল, আমি সাদা রঙের জামাটা খুঁজছি। আমি বললাম, সেটা তো আমি আয়রন করে বাথরুমে রেখে দিয়েছি। তখন ও বলল, তাহলে আমি স্নান করিনি। ও স্নান করতে চলে গেল, আর আমি চা বানাতে যাচ্ছিলাম। কিন্তু চা বানাতে যাওয়ার আগে আমি আলমারিতে দেখলাম যে আমার স্বামী কি করছিল। আমি সেই সমস্ত মহিলাদের মতো ছিলাম না, যারা নিজের স্বামীর উপর সন্দেহ করে। কিন্তু আমি নজর অবশ্যই রাখতাম। আমি দেখতে চাইতাম যে ও কি করছিল। তাই যে জায়গাতেও খুঁজছিল, আমি সেই আলমারির যে জায়গার কাপড় সরালাম। কিন্তু এটা দেখে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো যে সেখানে অনেকগুলো ৫ টাকার নোট ছিল। আমি গুনতে তো পারলাম না, কিন্তু সেখানে প্রায় ৬০ থেকে ৭০,০০০ ছিল। আমি সেগুলো সেই জায়গাতেই রেখে চা বানাতে চলে গেলাম, আর চা বানিয়ে নিজের স্বামীর কাছে এসে বসলাম। আমরা যখনই চা খেতে একসাথে বসতাম, লক্ষণীয় আমার প্রশংসা করত, নিজের ভালোবাসার প্রকাশ করত। এছাড়াও ও বাড়ি থেকে কাজে যাওয়ার সময় আমার সঙ্গে এমনভাবে কথা বলতো যেন দুবাইয়ে যাচ্ছে। আর যখন কাজ থেকে ফিরে আসত, তখনও এমনভাবে কথা বলতো যেন বহু বছর পর ফিরে এসেছে। তারপরে আমাকে জিজ্ঞেস করত, তোমার কোনো জিনিস দরকার? আমি তোমার জন্য নিয়ে আসব। যদি ওর কাছে খুব বেশি টাকা থাকতো না, এই কারণে আমি না করে দিতাম যে আমার কিছুই দরকার নেই। এছাড়াও আমরা যখন চা খেতে বসতাম, তখনও আমার চোখের দিকে তাকিয়ে থাকত, আর এমন এমন সুন্দর সুন্দর কথা বলতো, যেমনটা সমস্ত মেয়ে শুনতে চায়। এতে আমার বিশ্বাস হয়েছিল যে এই লোকটা আমার উপরে পাগল, এ আমাকে খুবই ভালোবাসে, আর আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। এরপরেও বল যে আমি জানি বাড়িতে খুবই অভাব, তুমি ৬ মাস কোনো রকম ভাবে এখানে কাটিয়ে দিয়েছ, কিন্তু বিশ্বাস করো, সারা জীবন তোমাকে এভাবে কাটাতে হবে না। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি খুব পরিশ্রম করে তোমার জন্য বড় দেখে একটা ঘর, গাড়ি আর সোনার গহনা ও বানাব। আমি বললাম, আমার বাড়ি, গাড়ি আর সোনার গয়না চাই না। ব্যাস এমন জীবন চাই যেখানে সবকিছু ঠিক থাকবে।
কমপক্ষে কোনো অভাব থাকবে না। যা খেতে মন চাইবে সেটা পেয়ে যাব। আর ভগবান আমাদের সন্তান দিয়ে দিয়ে দেখ। আর একটা ছোটখাটো ঘর থাকুক যেটা নিজেদের হবে। ও বল, তুমি এত ছোট স্বপ্ন দেখো না, তুমি তোমার স্বামীকে জানো না। আমি তোমার সমস্ত বড় বড় স্বপ্ন পূরণ করতে পারি। আমার মাথায় সেই টাকার ব্যাপারটা ছিল। আমার মনে হয়েছিল যে ও নিজেই আমাকে এই কথাটা বলবে, কিন্তু বলেনি। ও আমার কাছে এই কথাটা লুকোনো ছিল। যদিও এখন বাড়িতে খাওয়া দাওয়ার অভাব ছিল না। ও আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসতে লাগল। কখনো এটা নিয়ে আসতেও তো কখনো ওটা। ও আমাকে নতুন কাপড় আর জুতো এনে দিয়েছে। আমাদের দিন খুব ভালো কাটছিল। এসব কারণে আমি এটাও জানতে পারলাম না যে সাপুড়ে আবারও আমাদের গ্রামে এসেছে। আর যে মহিলারা বন্ধা ছিল, তারা যখন বর বাড়িতে থাকত না, তখন তারা সাপুরের কাছে চলে যেত। তাই আমিও ভাবলাম, যখন সবাই যায়, তাহলে আমিও যাই। দেখি আমার স্বামী আগে বেশিরভাগ সময় বাহিরে কাটাত। তো কখনো কাজ পেত, তো কখনো পেত না। যখন কাজ পেত না তখন বাড়িতে থাকত। কিন্তু আজকাল সবসময় ব্যস্ত থাকত। আমি বললাম, আজকালকে তুমি প্রতিদিন কাজ পেয়ে যাও? তখন ও বল, হ্যাঁ, আমি প্রতিদিন কাজ পেয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হয়ে গেল? তখন স্বামী বাহিরের কাজে গেল, আর আমি এই সুযোগে চলে সাপুরের রাজার কাছে গেলাম আমার উদ্দেশ্য সফল করার জন্য। কিন্তু আমি যেই সাপুরের কাছে গেলাম, সেই সাপুরে তো অন্য কেউ নয়, সেটা আমার স্বামীই ছিল। তাহলে কি আমার স্বামী এসব করে? তাহলে আমি কেন মা হইনি? তারপর আমার স্বামী আমাকে দেখে খুব অবাক হয়ে গেছিল, আর বলল, আসলে আমি মূলত মহিলাদের এই সাপুরের কাছে নিয়ে আসি, আর সেই সাপুরে মহিলাদেরকে ঘরে নিয়ে তারপর কিছুদিন পরে সে মা হয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা আমার ইমো নাম্বার চাও, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কেননা পরবর্তী গল্পে আমি আমার ইমো নাম্বার তোমাদেরকে দিব এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে।